আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপি গণভোটকে গলা টিপে হত্যা করেছে, মন্তব্য জামায়াতের। ভারতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক। শাপলা কলি নয়, শাপলাই চাই এনসিপি। গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা, জানালেন আসিফ নজরুল। যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করবে না, হুঁশিয়ারি দিলেন পুতিন। এবার বিস্তারিত। বিএনপি সংস্কার চায়নি, সংস্কারের পর্যায়ে গণভোটেও চায়নি বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় নির্বাচন আর গণভোট কেন তারা একসঙ্গে চায় এমন প্রশ্ন তুলে তাহের বলেন, তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ শুরু থেকে তারা তো গণভোট চায়নি, এখন বাধ্য হয়ে গণভোট নিয়েছে। আবার প্যাচ লাগিয়ে এটারে কেমনে মাইনাস করে দিতে চায় সে রাস্তায় গেছে। তিনি আরও বলেন, বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টগুলো যদি সন্নিবেশিত হয় তাহলে তো এসব সংস্কারের প্রয়োজন নাই, এখন এসব ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিলেই তো হয়, তালবাহানা করার তো কোনো দরকার নাই। আপনি বলে দেন আমি কিছুই মানি না, যদিও আজকে তারা কিছুটা বলছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনের ৪র্থ তলায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বিএনপি প্রথমে কোনো সংস্কারই চাচ্ছিল না, এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে অংশগ্রহণ করেছে। বিএনপিকে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক পয়েন্ট মাইনাস করেছি। পিএসসি থেকে শুরু করে অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া, যেখানে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সরকারি দল যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে, তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবে না। এটা বিএনপি বিরোধিতা করেছে। কেন করেছে আল্লাহ ভালো জানে, এটা তো ভালো জিনিস, নিরপেক্ষ থাকতে পারে, তবুও তারা করেছে। করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি। তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী একসঙ্গে 10 বছরের বেশি থাকতে পারবেন না। তখন পত্রিকা দেখলাম যে বিএনপি মেনে নিয়েছে, কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিয়েছে। দিয়েছেন তো দিয়েছেনই, তাতে কোনো অসুবিধা নেই। রেজাল্ট যা হওয়ার তা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী একই সঙ্গে হতে পারবে না, এটা তো বিএনপির বিরুদ্ধে সিদ্ধান্ত না। এটা যদি জামাতে ইসলামীও ক্ষমতায় আসে তাহলে আমাদের আমির শফিক সাহেব আমির আর দলীয় প্রধান একসঙ্গে হতে পারবেন না, বাকিদেরও একই। যদি বলেন আমরা আর ফ্যাসিবাদ চাচ্ছি না, আমরা চাচ্ছি ক্ষমতার ডিস্ট্রিবিউশন। যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে বিএনপির অনেক আপত্তি ছিল, আমরা সেখানেও কিছু পয়েন্ট স্যাক্রিফাইস করেছি। একজন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না। তাহের বলেন, এটা বিএনপি কেন মনে করে যে তারাই 100 বছর আগামীতে ক্ষমতায় থাকবে, তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে। এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে, এই ক্ষমতাকে অস্বীকার করা। আমাদের চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তো আর দেশের সংস্কার হলো না। বিএনপির আচরণ হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কোথায় লাভবান হচ্ছে, তাদের জন্য কি উপযোগী, সেই হিসেবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন। এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যায়। আসাম রাজ্যের করিমগঞ্জ জেলায় কংগ্রেসের এক সভায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গাওয়ায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দল জাতীয় কংগ্রেসের মধ্যে চলছে তুমুল কথার লড়াই। বিজেপি এই ঘটনাকে কংগ্রেসের তুষ্টিকরণ রাজনীতি হিসেবে চিহ্নিত করেছে। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা অভিযোগ করেছেন যে কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সমর্থন করছে এবং ভোট ব্যাংক রাজনীতির জন্য এই পথ বেছে নিয়েছে। তিনি দাবি করেন, কংগ্রেস বাংলাদেশকে সমর্থন করছে, যে দেশ ভারতকে বিভক্ত করার কথা বলছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনাকে ভারতের জনগণের প্রতি স্পষ্ট অসম্মান বলে অভিহিত করেছেন এবং পুলিশকে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। তার মতে এটি বাংলাদেশের কিছু নাগরিকের উত্তর পূর্ব ভারত শেষ পর্যন্ত বাংলাদেশের অংশ হবে এই দাবির সঙ্গে সংযুক্ত। আসামের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল অভিযোগ করেছেন যে কংগ্রেস বৃহত্তর বাংলাদেশ তৈরির চেষ্টা করছে এবং গত কয়েক দশক ধরে ভোট ব্যাংকের জন্য আসামের জনবিন্যাস পরিবর্তনে অনুপ্রবেশের সাহায্য করছে। আসাম কংগ্রেসের এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত আমার সোনার বাংলা গানটি গাওয়ার ভিডিও পোস্ট করে সমাজ মাধ্যমে আশোক লিখেছেন, আসামের শ্রীভূমিতে কংগ্রেসের এক সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবেশন করা হয়েছে। ওই দেশটি উত্তর পূর্ব ভারতকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়। কংগ্রেস এমপি গৌরব গগৈ এই অভিযোগ খণ্ডন করে বলেছেন যে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এবং এটি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি পাল্টা অভিযোগ করেন, বিজেপি সবসময় বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি এবং বাংলার মানুষকে অপমান করে। ওদের আইটি সেল সবসময় বাংলার মানুষকে অপমান করে। বিজেপির উদ্দেশ্য শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি তাপস
পুরকায়স্থ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রাজনীতি করবেন না। এই গানের সমালোচনা মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা। তৃণমূল কংগ্রেসের নেত্রী মহুয়া মৈত্র জানিয়েছেন যে 1905 সালে ব্রিটিশদের বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন এবং 1971 সালে প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমরা বরাবরই বলে আসছি এনসিপি শাপলা চায়। এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপসহীন। শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে শীর্ষক সেমিনারে একথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে দলের যুব সংগঠন জাতীয় যুব শক্তি। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শাপলা-কলি সহ বেশ কিছু প্রতীক সংযোজন ও বিয়োজন করা হয়েছে। অথচ এনসিপি দীর্ঘদিন ধরে শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি জানিয়ে আসছে। এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ দিতে ইসির প্রতি আহ্বান জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনারা তালিকায় শাপলাকে দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তা বুঝিয়ে দিন। ইতোমধ্যে আপনারা আমাদের অনেক দেরি করিয়েছেন। বিএনপি ও জামাতকে সুবিধা দেওয়ার জন্য, জনগণের শক্তিকে চাপা দেওয়ার জন্য যাতে আওয়ামী লীগকে নিয়ে আসতে পারেন। ইসির উদ্দেশ্যে এনসিপির এই নেতা বলেন, আমরা আপনাদের বলবো এইসব খেলা বন্ধ করেন। যদি এসব খেলা বন্ধ না করেন বা না করতে পারেন তাহলে হয়তো আমরা ইলেকশন কমিশনে গিয়ে ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রোটেস্টের মাধ্যমে আপনাদের পদত্যাগ করতে বাধ্য হব। এনসিপির দলের মার্কা শাপলা করতে চেয়েছিল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, গ্যাজেটভুক্ত হয়েছে শাপলা-কলি। এটি করে ইসি এনসিপির উপর একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাচ্ছে বলে মনে করেন তিনি। সামান্তা বলেন, নির্বাচন কমিশন কোনো ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া এটি করেছে। এই নির্বাচন কমিশনের পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। জাতীয় যুব শক্তির আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতি সেমিনারে বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসলিম জারা, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রমুখ। গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, গণভোট হবে কবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। খুব দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, 270 দিন আলোচনা করার পর রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখা যাচ্ছে তা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে সমঝোতার দলিল পাশ করার সরকারের সামনে একটা চ্যালেঞ্জ এনে দিয়েছে। আসিফ নজরুল বলেন, দলগুলোকে এত আলোচনার সময় দেওয়া হয়েছে, এরপরও তারা যেই অনৈক্য দেখাচ্ছে তাতে জুলাইয়ের স্পিরিটকে তারা কোথায় নিয়ে গেছে এটা তাদের বিবেচনা করা উচিত। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি এককভাবে তাদের অবস্থান নেওয়ার জন্য সরকারকে জোর করে তার মানে হচ্ছে তাদের মধ্যে ঐক্যমত্য নাই। তারা চাচ্ছে সরকার যেন তাদের দলীয় অবস্থান নেয়। আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে অনৈক্যের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। উল্লেখ্য, জাতীয় ঐক্যমত্য কমিশন গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ জমা দিয়েছে। সেখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট করার কথা বলা হয়েছে সেখানে। তবে জামাত ইসলামী দাবি করেছে জাতীয় নির্বাচনের আগে গণভোট করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার আলোকে জাতীয় নির্বাচন করতে হবে। অপরদিকে বিএনপি বলছে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, এর বাইরে আলোচনার সুযোগ নেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করার পর চীন ও ভারত রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে এরই মধ্যে খবর পাওয়া গেছে। গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট ও লুক অয়েলের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় 3 ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ক্রেমলিনের উপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্পের প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। রোসনেফট ও লুক অয়েল রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেকের যোগান দেয়। কিন্তু গত সপ্তাহে যুক্তরাজ্যেও এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটি
মস্কোর উপর প্রথম বড় নিষেধাজ্ঞা। এর লক্ষ্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধ তহবিলের প্রধান উৎস তেল আয়ের প্রবাহ বন্ধ করা। ওয়াশিংটন আশা করছে এই নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক তেলের দাম ৫% পর্যন্ত বেড়ে যাওয়ার পর পুতিনের ওপর এমন চাপ তৈরি হবে যাতে তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনায় ফিরতে বাধ্য হবেন। বৃহস্পতিবার পুতিন নতুন নিষেধাজ্ঞাগুলোকে রুশ মার্কিন সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কখনোই কাজে না আসা অমৈত্রীসুলভ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটি রাশিয়ার উপর চাপ সৃষ্টি করার এক ব্যর্থ চেষ্টা। কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না। রুশ সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট পুতিন বলেন, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার উপর তেমন প্রভাব ফেলবে না, তবে কিছু ক্ষতি হবে। পুতিন ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, তার উপদেষ্টারা যখন রুশ তেলের উপর নিষেধাজ্ঞার পরামর্শ দেন তখন প্রেসিডেন্টের ভাবা উচিত তার প্রশাসন আসলে কার স্বার্থে কাজ করছে। তিনি সতর্ক করে দেন, নিষেধাজ্ঞার কারণে তেলের দাম আরও বাড়বে। প্রিয় দর্শক, শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত ৮টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।